সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত দশম শ্রেণীর গণিত সিলেবাসের সরল সুদের থেকে 3টে ইম্পর্টেন্ট অঙ্ক আমরা আজকে করব। চলো শুরু করি। দেখে নিই প্রথম অঙ্কটা কী বলেছে। দেখে নাও, প্রথম অঙ্কটা বলেছে ফাতেমা বিবি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এভাবে 1 বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয় তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করো। এই প্রশ্নটা তোমাদের বলে দিয়েছে। এখানে খেয়াল করে দেখো, প্রতি মাসের 1 তারিখে অর্থাৎ প্রথম দিনে সে 100 টাকা করে জমা রাখছে। তাহলে যদি সে জানুয়ারির 1 তারিখে শুরু করে 100 টাকা জমা দিতে, তাহলে জানুয়ারিতে 100 টাকা জমা দিবে, ফেব্রুয়ারিতে 100 টাকা জমা দিবে, মার্চে 100 টাকা জমা দেবে। খেয়াল করে দেখো, যেটা জানুয়ারিতে 100 টাকা জমা দিল সেই টাকাটা কতদিন খাটছে? একদম ডিসেম্বরের 31 পর্যন্ত, অর্থাৎ 12 মাস খাটছে। যেটা ফেব্রুয়ারিতে জমা দিল সেই টাকাটা কিন্তু 12 মাস খাটছে না, ওটা 1 মাস কম খাটছে। কতদিন? 11 মাস খাটছে। যেটা মার্চে দিল সেটা 9 মাস খাটছে। এইরকম করতে করতে যেটা ডিসেম্বরে দিচ্ছে সেইটা 1 মাস খাটছে। বুঝে গেল? তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে করছি, দেখে নাও। তাহলে এখানে আসল কত বলে দিয়েছে? 100 টাকা। ঠিক আছে, তাহলে লিখছি অতএব ফাতিমা বিবির জানুয়ারি মাসে জমা দেওয়া টাকার সুদ। দেখো কত, সূত্র কি? P/100। তাহলে পি কত? 100। আর কত? 6% বলে দিয়েছে, ইন্টু টি কত? 12 মাস। তাহলে 12/12 বছরে করতে হবে যেহেতু এত টাকা। ঠিক আছে, তাহলে 6/100 হবে এটা। তাহলে এটা কেটে গেল, তাহলে কত হলো বলো? তাহলে 6 × 12/12 টাকা। এইভাবেই রেখে দিলাম। ঠিক আছে, তারপরে কি হবে? ফেব্রুয়ারি মাসে জমা দেওয়া টাকার সুদ কত? আবার সে P/100। তাহলে 100 গুণ 6/100 গুণ কত? 11 মাস খাটবে, তাহলে 11/12। বুঝে গেল? 100 কেটে গেল, তাহলে কত হলো? 6 × 11/12 টাকা। ঠিক আছে, এরকম করতে করতে কিসে? ডিসেম্বরে ডিসেম্বর মাসে জমা দেওয়া টাকার সুদ কত হবে? একই রকমভাবে 6 × কতদিন খাটছে? 1 মাস। তাহলে 1/12 টাকা। বুঝে গেল? তাহলে অতএব সারা বছরে ফাতিমা বিবির মোট সুদ, সবগুলোর যোগ, এই সবগুলোর যোগ। ভালো করে খেয়াল করে দেখো, 6 × 12/12, 6 × 11/12, তারপরে হবে কত? 6 × 10/12। এরকম করতে করতে 1/12 পর্যন্ত আসছে। তাহলে 6টা কমন যাবে না? তাহলে 6টা কমন নিলে পড়ে থাকবে কি? 12/12 যোগ 11/12 যোগ 10/12। এরকম করতে করতে লাস্টেটা কত? 1/12 এত টাকা। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি আসবে দেখো? 6 লসাগু কত হবে? 12। লসাগু হবে 12। তাহলে উপরে কার কার যোগ? 12 যোগ 11 যোগ 10 যোগ ... 1। বুঝে গেছে? 6 × 2 = 12 কেটে দিলাম। এইবার দেখো এই যোগফলের নিয়মটা কি? কটা সংখ্যা আছে দেখো, এরা প্রত্যেকটাই কিন্তু এক এক করে কমে যাচ্ছে, এক এক করে কমে যাচ্ছে। দেখো 12-র পরে 11, তারপরে 10, তাই এরকম করতে করতে 1 পর্যন্ত যাচ্ছে। তাহলে নিয়মটা কি? n/2 কটা সংখ্যা আছে? 12টা। তাহলে n/2, n কত? 12/2, n/2 a + l। এ কত? প্রথমটা মানে 12 যোগ শেষেরটা কত? 1। কি সূত্রটা কি? কতগুলো সংখ্যা আছে সেটা /2, প্রথমটা যোগ দ্বিতীয়টা, ইন্টু কি আছে? 1-এর 2 আছে না? 2 দিয়ে ভাগ করা আছে যেহেতু। এইবার খেয়াল করে দেখো, 2 × 2 = 4, 3 × 12, 13 × 3 = 39 টাকা। ঠিক আছে, তাহলে সারা বছরে ফাতিমা বিবি উপার্জন করলো 39 টাকা। কি হিসাবে? সুদ হিসাবে। তাহলে অতএব সারা বছরে ফাতিমা বিবি সুদে আসলে পাবে দেখো কবার জমা দিচ্ছে? 12 বার। তাহলে 12 গুণ 100 যোগ 39, তাহলে কত হলো? 1239 টাকা। বুঝে গেল? এই হচ্ছে তোমাদের অঙ্কটা। অঙ্কটা দেখতে একটু কঠিন মনে হতে পারে। সরল সুদ থেকে তোমরা প্রতি বছর ভেবে থাকো যে খুব সহজেই অঙ্কটা দেবে, কিন্তু এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। দেখে নাও কিভাবে সেটা করতে হবে। বুঝে গেল? তাহলে এবার আমরা পরের অঙ্কটা দেখি। তার পরের প্রশ্নটা বলেছে দেখো,
যে এক ব্যক্তি বছরে 6% সরল সুদে 500 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণ নেওয়ার 2 বছর পরে 4% সরল সুদে 900 টাকা দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে দুই ঋণের সুদ সমান হবে এবং তখন দুটি ঋণের মোট সুদ কত দিতে হবে এটা তোমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথম উত্তরটা চেয়েছে যে প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে দুই ঋণের সুদ সমান হবে। তাই লিখে নিচ্ছি আমরা, ধরি প্রথম ঋণ নেওয়ার x বছর পরে দুই ঋণের সুদ সমান হবে। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। এবার লিখছি প্রথম ঋণের ক্ষেত্রে তাহলে প্রথম ঋণের ক্ষেত্রে ওই 500 টাকা যেটা ধার নিয়েছিল সেটা কতদিন চলছে? x বছর। তাহলে আসল p সমান 500 টাকা, সময় t সমান x বছর, সুদের হার r সমান কত? 6%, মোট সুদ i সমান নির্ণেয়। এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি I = PR/T/100। এটাই তো মোট সুদের সূত্র। তাহলে মোট সুদ কত হচ্ছে দেখো, P অর্থাৎ 500 টাকা গুণ কত, R কত 6, T কত X বাই কত 100। দুটো শূন্য কেটে দিলাম, 5 কত হলো 30x টাকা। তাহলে প্রথম ঋণের ক্ষেত্রে সুদ হলো কত? 30x টাকা। এবার লিখছি দ্বিতীয় ঋণের ক্ষেত্রে। দ্বিতীয় ঋণের ক্ষেত্রে আসল কত? দ্বিতীয় ঋণের ক্ষেত্রে আসল p সমান 900 টাকা, সময় t সমান প্রথম ঋণ নেওয়ার 2 বছর পরে দ্বিতীয় ঋণ নিয়েছে, তাহলে এটা কত হবে? x - 2 বছর। সুদের হার কত এখানে? সুদের হার হচ্ছে এখানে 4%, আর সমান কত? 4%। ঠিক আছে, মোট সুদ i সমান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? i সমান PR/T/100। মান বসাচ্ছি, p কত 900, r কত 4, t কত x - 2/100। দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হলো এটা? 36x - 2 টাকা। এইবার দেখো বলেছে যে x বছর পরে আমরা দুটো ঋণের সুদ সমান করেছি, তাহলে কি হবে? এইটা সমান কত? এইটা। তাহলে প্রশ্নানুসারে কি হবে? 36x - 2 = কত? 30x। এটাকে আমি বাদিকে নিয়ে চলে আসছি, তাহলে কত হবে দেখো? 36x - 72 সমান হচ্ছে 30x। 36x - 30x সমান কত? 72। ওরা এদিকে আসলো মাইনাস হলো, এটা ওদিকে গেল প্লাস হয়ে গেল। এবার ডান দিকে করছি, দেখে নাও তাহলে কত হবে এটা? 6x = কত? 72। x এর মান বের করতে হবে, x এর সঙ্গে 6টা কি আছে? গুণ। উপরে গেলে কি হবে? ভাগ। তাহলে x সমান 72/6। x সমান কত? 12। x সমান কত হলো? 12। তাহলে 12 বছর পরে দুই ঋণের সুদ কি হবে? সমান হবে। 12 বছর পরে দুই ঋণের সুদ সমান হবে। বোঝা গেল? এটা একটা উত্তর, এটা একটা অ্যান্সার লিখে নেবে তোমরা, যে অতএব 12 বছর পরে দুই ঋণের সুদ সমান হবে। সেই সময় বলেছে যে তখন মোট সুদ কত হবে? খেয়াল করে দেখো, আমরা এক্ষুনি বললাম যে 12 বছর পরে দুই ঋণের সুদ কি হবে? সমান। তো দুই ঋণের সুদটা কত?
30x আর একটা 36x - 2, একই বিষয়। যেহেতু দুই ঋণের সুদটা পরস্পর সমান, তাহলে আমরা যে কোনো একটার মান আমরা বের করব। তাহলে অতএব মোট সুদ, দুই ঋণের মোট সুদ কত? 30x গুণ 2, একটা ঋণের 30x আর আরেকটা কত? 30x সমান যেহেতু, তাহলে কত হলো? 60 গুণ x এর মান কত? 12, তাহলে 12 × 6 = 72, একটা শূন্য বসে গেল, এত টাকা। বুঝে গেল? এবার তাহলে তারপরের অঙ্কটা দেখে নিই, চলো। এর পরের যে অঙ্কটা বলে দিয়েছে দেখো, বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি থেকে প্রতি মাসে 5,200 টাকা করে পান। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন? এই অঙ্কটা তোমাদের বলেছে, অঙ্কটা বইয়ের অঙ্ক এবং আগের অঙ্কটারই মতো। চলো তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে রহমত চাচা কতদিন পরে বাড়ি ভাড়ার আয় থেকে সেই টাকাটা শোধ করবেন, বা রহমত চাচা ধার নেওয়ার কত বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকাটা শোধ করবেন। তাহলে ধরে নিচ্ছি এটাকে কি, যে ধরি রহমত চাচা ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার x বছর পরে বাড়ি ভাড়া থেকে সমস্ত টাকা সুদসহ শোধ করবেন। তাহলে ধার নেওয়ার ক্ষেত্রে আসল পি সমান কত? 2,40,000 টাকা। সময় টি সমান x বছর। আমরা যেহেতু ওইভাবেই ধরেছি যে ব্যাংক থেকে টাকাটা ধার করার কতদিন পর? x বছর পরে। তাহলে ব্যাংকের টাকাটা কতদিন খাটছে? x বছর। সুদের হার কত? আর সমান 12%, বলে দিয়েছে তোমাদের 12%। মোট সুদ আই সমান বের করতে হবে, আমরা কি জানি? I = PRT/100, PRT/100 মান বসাচ্ছি। তাহলে কত? 2,40,000 টাকা গুণ আর কত? আর হচ্ছে 12%, তাহলে 12 গুণ টি কত? x বছর বাই কত? 100, দুটো শূন্য কেটে দিলাম, গুণ করছি না, শুধু লিখে দিলাম। তাহলে 2,400 গুণ 12x টাকা। তাহলে অতএব সুদ আসল সমান 2,40,000 টাকা যোগ 2,400 গুণ 12x টাকা। এইটাকে শুধু আমি একটু সাজিয়ে রাখলাম যে আমি 1200 কমন নিচ্ছি। তাহলে দেখো কি পড়ে থাকবে এখানে? 12 2 24 আর দুটো শূন্য নিয়ে নিলাম, তাহলে 200 পড়ে থাকলো। যোগ, এবার 12 কমন নিয়েছি আর দুটো শূন্য কম পড়ে আছে, তাহলে কত হবে? 24x টাকা। 1200 কমন নিয়েছি, তাহলে কত হবে? 12 2 24, 12 কেটে গেল আর দুটো শূন্য এখান থেকে নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো 24 আর x, 24x টাকা। বাড়ি ভাড়া থেকে আয়, দেখো কত? ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়ি ভাড়া দিয়েছেন। তাহলে কতদিন বাড়ি ভাড়া দিচ্ছে? x - 1 বছর বাড়ি ভাড়া দিয়েছে। x - 1 বছর মানে কত? x - 1 × 12 মাস, প্রতি মাসে কত? 5,200 টাকা করে। তাহলে এত টাকা বাড়ি ভাড়া থেকে আয়। তাহলে এই টাকাটা সমান এই টাকাটা হবে। তাহলে প্রশ্নানুসারে কি করছি? x - 1 × 12 × 5200 = 1200 ইন্টু দেখো 200 যোগ 24x। এইবার দেখো 12 কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে? তাহলে পড়ে থাকলো কত? 52x - 52 = 200 + 24x।
52x মাইনাস 24x ইকুয়ালস টু প্লাস 52। এখান থেকে কত হলো দেখো, এটা হয়ে যাবে 28x ইকুয়ালস টু 252। এক্স সমান 252 বাই কত 28। দেখো 28 9 কিন্তু 252, তাহলে কি হবে এক্স সমান 9। তাহলে আমরা উত্তরটা কি লিখব, অতএব রহমত চাচা ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার 9 বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে সমস্ত টাকা সুদসহ শোধ করতে পারবেন। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে।